এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম হাতিরাম চৌধুরী 4জন সন্ত্রাসীকে আটক করে, যাদের মধ্যে একজন ছিল কুখ্যাত সন্ত্রাসী হাতোরা ত্যাগী। আমরা দেখেছিলাম হাতিরাম ও আনসারি চিত্রকূট ও পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা হয়েছিল এবং এপিসোডের শেষে নদী থেকে তোপ সিং এর ফোনটিও উদ্ধার করা হয়েছিল। গত পার্টের লিংক অ্যাজ ইউজুয়াল ডিসক্রিপশন বক্স ও পিন কমেন্টে পেয়ে যাবেন। এপিসোড 3 এর শুরুতে হাতোরা ত্যাগীর একটি ছোট ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে 3জন ছেলে স্কুলে যাওয়ার পথে একটি অ্যাডাল্ট জোকস বলতে বলতে হাসছিল। হঠাৎ পেছন থেকে ত্যাগী হাতুড়ি দিয়ে একটি ছেলের মাথায় আঘাত করতেই ছেলেটি জায়গায় মারা যায়। সেটা দেখে অন্য একটি ছেলে মাস্টারজিকে ডাকতে ডাকতে দৌড় দিলে ত্যাগীও তার পিছু নেয়। তার মাথায় বারবার হাতুড়ির বাড়ি দিয়ে তাকেও মেরে ফেলে। সিনটুকু এতটাই ব্রুটাল যে আমি সেটা ভিডিওতে দেখাতেও পারবো না। যাই হোক, ত্যাগী ফিরে এসে দাঁড়িয়ে থাকা ছেলেটিকে জোকস শেষ করতে বলে। জোকসটি ছিল দুই বন্ধুর বোনদের নিয়ে। জোকসটি শেষ হতেই ত্যাগী তাকেও হাতুড়ি দিয়ে পিটিয়ে মেরে ফেলে। সিন শিফট হয় সঞ্জীব মেহরার বাড়িতে। ডলি তাদের সেফটির জন্য সিসিটিভি ইনস্টল করা ছিল। তখনই সঞ্জীবের কাছে আরু নামে তার কোনো এক কলিগের ফোন আসে। ড্রিল মেশিং এর শব্দে ঠিকঠাক শোনা যাচ্ছিল না, তবে আরু বিক্রম কাপুর নামের কারো একজনের কথা বলছিল, যে মিডিয়া আউটলেটে ইনভেস্ট করতে চাইছে। খুব সম্ভবত সঞ্জীব বিক্রম কাপুরকে নিয়েও কোনো একটা সময় নিউজ করেছিল। যাই হোক, সঞ্জীব আরুর কাছে জিজ্ঞেস করে সে চিত্রকূটের কোনো রিপোর্টারকে চেনে কিনা, অর্থাৎ সঞ্জীব নিশ্চিত কিছু একটা প্ল্যান করছিল। এদিকে বাসে থাকা অবস্থাতেই টোকাস হাতিরামকে কল করে জানায় যমুনা নদী থেকে হলুদ একটি ফোন পাওয়া গিয়েছে, সেটা তোপ সিং এর ফোন হতে পারে। ফোনটা টেকনিক্যাল টিমকে দেওয়া হয়েছে। তারা জানিয়েছে ফোন থেকে ডেটা রিকভার করতে 1-2 দিন সময় লাগবে। হাতিরাম দীর্ঘ যাত্রার পর অবশেষে চিত্রকূট থানায় পৌঁছে যায়, কিন্তু সেখানকার এসএইচওর সাথে কথা বলতে পারে না, কারণ সে এমপির নাতির মুন্ডনের অনুষ্ঠানে গিয়েছিল। থানার অবস্থা এতটাই খারাপ ছিল যে সেখানে ফ্রেশ হওয়ার উপায়ও ছিল না। এদিকে আনসারিও অবশেষে তোপ সিং এর গ্রামে পৌঁছে গিয়েছিল। সে একটি বাড়ির সামনে গিয়ে একটি লোককে জিজ্ঞেস করে তোপ সিং এর চাচা মহিপাল সিংকে কোথায় পাওয়া যাবে। আমরা লোকটির মুখভঙ্গি দেখে বুঝতে পারি তাকে তোপ সিং সম্পর্কে কিছু বলা মোটেও উচিত হয়নি। পাশেই একটি লোক বসেছিল। সে আনসারিকে বলে মানজারদের ছেলে চাকু। আনসারি উত্তর দেয় সে তোপ সিং এর কথা বলছে। আসলে তোপ সিংকে সবাই চাকু নামেই ডাকতো। লোকটি বলে মানজারদের ছেলে হলে কি হবে, জারদের ছেলেদের মেরেছিল। ডানে বামে না তাকিয়ে সাই সাই করে ছুরি চালিয়ে দিয়েছিল। জাট হলো উচ্চবংশীয় আর মানজার হলো নিচু বংশীয়, অর্থাৎ দলিত সম্প্রদায়। দৃশ্যপট পরিবর্তন হয় মহিপাল সিং এর কাছে। সে কয়েকজনের সাথে বসে বসে তাস খেলছিল। পেছন থেকে আনসারি তাকে নাম ধরে ডাক দিলে মহিপাল এগিয়ে আসে। আনসারি তাকে তোপ সিং এর কথা জিজ্ঞেস করলে সে আনসারিকে বলে তোপ সিং তো দিল্লিতে অনেক বড় চাকরি করে। আনসারি উত্তর দেয় আমিও তাই জানতে চাইছি কার হয়ে চাকরি করে, কে তাকে মানুষ মারার জন্য টাকা দিচ্ছে। মহিপাল থতমত খেয়ে বলে আমাদের তোপ সিং তো খুব ভালো ছেলে, নিশ্চয়ই গ্রামের কেউ আপনার কাছে মিথ্যে বলেছে। আনসারি বলে 3জনকে কুপিয়েছিল, এটাও মিথ্যা। মহিপাল হতাশ হয়ে বলে সব দোষ আমার, আমিই কখনো ওর হয়ে কিছু করতে পারিনি। সিন শিফট হয় তোপ সিং এর অতীতে। তোপ সিং এর মা ঘাস কাটছিল আর চাচা রান্না করছিল। ব্যাকগ্রাউন্ডে তোপ সিং এর মার খাওয়ার আওয়াজ ভেসে আসে। আসলে তোপ সিং কে তার বাবা মদ খেয়ে পেটাচ্ছিল। তোপ সিং এর সাথে সাথে তার চাচাও বাড়ি থেকে বের হয়ে আসে। মহিপাল তোপ সিং এর রাগ ভাঙানোর চেষ্টা করছিল, কিন্তু কিছু দূর যেতেই কিছু জাট গোত্রের ছেলে তাদের উত্ত্যক্ত করতে শুরু করে। আমরা সেখানে সেই ছেলেটিকেও দেখতে পাই যার কাছে আনসারি প্রথমে ঠিকানা জিজ্ঞেস করেছিল। তোপ সিং বিশ্রী ভাষায় গালিগালাজ আর চাচাকে নিয়ে অশালীন কথা সহ্য করতে না পেরে জাটদের দিকে ইট ছুঁড়ে মারতেই তারা মহিপাল এবং তোপ সিং কে ধরার জন্য পিছু করতে শুরু করে। কিছু দূর যেতেই তোপ সিং ধরা পড়ে যায়, কিন্তু তার ভাগ্য ভালো ছিল যে তখনই মানজারদের একদল তরুণ স্লোগান দিতে দিতে সেদিকেই এগিয়ে আসছিল। জাট গোত্রের ছেলেগুলো ভয়ে পালিয়ে যায়। র্যালিটি তোপ সিং এর সামনে এসে থামতেই তাদের নেতা বলে ওঠে এখন থেকে আমরা আর কোনো অন্যায় সহ্য করব না। তোপ সিং বলে তুমি সুখা না? সুখা উত্তর দেয় এখন আমি সুখা নই, আমি ডেঞ্জার মানজার। তোপ সিং সুখাকে দেখে নতুন করে অনুপ্রাণিত হয়। সুখার আন্ডারে সে নিজেকে প্রস্তুত করতে শুরু করে। সুখা তাকে একটি চাকু গিফট করে যেটা সে প্যান্টের ভেতরে রাখতো। তোপ সিং দিনরাত চাকুটি নিয়ে প্র্যাকটিস করত। এভাবেই সে নিজের নিকনেম দেয় চাকু। একদিন সকালে তোপ সিং সাইকেলে যাওয়ার সময় জাট ছেলেগুলো সামনে এসে পথ আটকায়। তারা আবারও অশালীন কথা বলে তোপ সিং কে খেপাতে শুরু করে। তারা তোপ সিং কে প্যান্ট খুলতে বললে তোপ সিংও আস্তে আস্তে নিজের প্যান্ট খুলছিল। তারপর হঠাৎ চাকু বের করে তাদের কচুকাটা করতে শুরু করে দেয়। তাদের মধ্যে একজন
একজন ছিল জাটদের নেতা বলবীরের ছেলে। তার কাছেই আনসারি তপসিং এর ঠিকানা জিজ্ঞেস করেছিল এবং আমরা তার মুখে একটা কাটা দাগও দেখতে পেয়েছিলাম। যাই হোক, তপসিং বাড়ি ফেরার পর তার চাচা তাকে মারতে মারতে কাঁদছিল, কারণ এবার জাটরা তাদের ছাড়বে না। ঠিক তখনই শব্দ শুনে উকিয়ে দিয়ে দেখে জাটরা এদিকেই আসছে। তপসিং এর মা এবং চাচা তাকে সেখান থেকে পালিয়ে যেতে বলে, বারবার বলে দেয় কখনো যেন গ্রামের দিকে ফিরেও না তাকায়। তপসিং যেতেই বলবীর সিং তার লোকজন সহ তাদের বাড়িতে চলে আসে। তারপর সুখার কাটা মাথা মাটিতে ছুড়ে দিয়ে বলে, তোরা কি ভেবেছিলি ওই সুখা তোদের বাঁচাতে পারবে? নিজের ছেলের উপর হামলার বদলা নিতে বলবীর সিং এবং তার 10 জন লোক তপসিং এর মাকে ধর্ষণ করে। তপসিং নিজের কথা রেখেছিল, সে দিল্লিতে নিজের মামার কাছে চলে যায়। গ্রামের দিকে আর কখনো ফিরেও তাকায়নি। সে দিল্লিতে তার মামার বৈধ অবৈধ সকল কাজই সামাল দিত। আনসারি বলে তপসিং এর মামা বলছিল সে নাকি ব্যবসায়ী কাজে গোলমাল করেছিল। মহিপাল জবাব দেয় মেয়েদের চক্কর অনেক খারাপ, উপরন্তু তপসিং তো ছোটবেলা থেকেই ভালোবাসার কাঙ্গাল। সব প্ল্যান ওই চান্দা নামের মেয়েটির ছিল, আর ফেসে যায় তপসিং। আনসারি জানতে চায় সেটা তো 6 মাস আগের কথা, বর্তমানে কার হয়ে কাজ করত? কখনই কি কোনো মাস্টারজির কথা বলেছিল? মহিপাল বলে তাকে যখনই কল করত শুধু চান্দার কথাই বলতো, মাস্টারজির কথা কখনো বলেনি। চান্দা কোথায় সেটা তপসিং এর মামাই বলতে পারবে, কারণ সবার সামনে মেয়ে বলে ডাকলেও চান্দা আসলে তপসিং এর মামার রক্ষিতা ছিল। অন্যদিকে হাতিরাম অবশেষে চিত্রকূট থানার SHO রাম অবতারের সাথে দেখা করতে পেরেছিল। হাতিরাম তাকে ত্যাগী সম্পর্কে জিজ্ঞেস করে, জানতে চায় ত্যাগী কার জন্য কাজ করত। রাম অবতার উত্তর দেয় এখানকার বখাটেগুলো টাকা আর ক্ষমতা বাদে আর কার জন্য কাজ করবে। মানে কিছুটা ধরি মাছ না ছুঁই পানির মতো করে উত্তর দিচ্ছিল। রাম অবতার জানতে চায় হঠাৎ দিল্লি পুলিশ ত্যাগীকে নিয়ে কেন পড়লো। হাতিরাম মিথ্যা বলে পুরাতন কেসে ত্যাগীর নাম সামনে এসেছে তাই। রাম অবতার অবশ্য বুঝতে পারে হাতিরাম সত্যিটা বলতে চাইছিল না। তখনই টিভিতে উত্তরপ্রদেশ পুলিশের গাফিলতি নিয়ে খবর দেখে রাম অবতার কাউকে কল করে বলে এই কেস তো মহারাষ্ট্রের আন্ডারে, এই অমিতোষ আমাদের বদনাম করছে কেন? তারপর অমিতোষকে থানায় হাজির করতে বলে। ফোন রাখার পর হাতিরাম আবারও ত্যাগী সম্পর্কে জিজ্ঞেস করলে রাম অবতার জোরে জোরে কনস্টেবলকে ডাকতে শুরু করে। হাতিরামের উপর হওয়া বিরক্তি সে এইভাবেই প্রকাশ করছিল। কনস্টেবল আসতেই রাম অবতার তাকে বলে ত্যাগী সম্পর্কে হাতিরামকে তথ্য দিতে, যাতে পরে তাদের দোষ না হয়। কনস্টেবল হাতিরামকে একটি ঘরের সামনে এনে বলে সব তথ্য এখানেই আছে, যা লাগে বের করে নিতে। ঘরটি ছিল পুরাতন ফাইলপত্রে ঠাসা আর প্রচন্ড নোংরা। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর হাতিরাম ত্যাগীর একটি ফাইল খুঁজে পেয়ে যায়। সেখান থেকে তার যাবতীয় তথ্য সংগ্রহ করে হাতিরাম ত্যাগীর বাড়িতে চলে আসে। ত্যাগীর বাবা তাকে সাফ সাফ জানিয়ে দেয় তাদের সাথে ওই খুনির কোনো সম্পর্ক নেই। ত্যাগীর মা বলে ওঠে না জানি কে আমার ভালো বাচ্চাটাকে ভুলিয়ে ভালিয়ে খারাপ বানিয়ে ফেললো। তখন ত্যাগীর দুলাভাই বলে ওঠে কে ভুলিয়েছে, সত্যিটা বলছো না কেন? তারপর রাগ করে সেখান থেকে উঠে চলে যায়। হাতিরাম বুঝতে পারে তারা সত্যিটা বলবে না। অন্যদিকে সারা ম্যাথিউস চিত্রকূটের সাংবাদিক অমিতোষের কাছে ফোন করে ত্যাগের তথ্য এবং ছবি চাইলে অমিতোষ জানায় ত্যাগের বর্তমান সময়ের কোনো ছবি নেই, তবে স্কুল জীবনের একটি ছবি আছে। সারা উত্তর দেয় আপাতত সেটা হলেও কাজ হয়ে যাবে। এদিকে সঞ্জীব টিভিতে তাকে নিয়ে হওয়া একটি ডিবেট দেখছিল। একজন বলছে সঞ্জীব ইল্লিগাল কাজের সাথে জড়িত, তাই তাকে খুন করার চেষ্টা হয়েছে। অন্যজন বলছে সঞ্জীব অনেস্ট, তাই হামলা শিকার হয়েছে। ডলি এসে সঞ্জীবকে সান্ত্বনা দিয়ে বলে সে চাইলে তারা কোথাও দূরে ঘুরে আসতে পারে, অথবা সঞ্জীব নিজের ভেতর জমে থাকা কথাগুলো ডলির সাথে শেয়ার করতে পারে। তখনই সারার কল এলে সঞ্জীব ডলিকে কাজের বাহানা দিয়ে সেখান থেকে সরে আসে। সারা তাকে হোয়াটসঅ্যাপ চেক করতে বললে সঞ্জীব দেখতে পায় সারা তাকে ত্যাগীর একটি ছবি পাঠিয়েছে। সে ত্যাগী সম্পর্কে অনেক তথ্যই বের করে ফেলেছিল। অন্যদিকে হাতিরাম ত্যাগীর বাড়ি থেকে বের হয়ে বাড়ির সামনেই একটি গাছের নিচে বসেছিল। কিছুক্ষণ পর ত্যাগীর দুলাভাই বাড়ি থেকে বের হলে হাতিরাম তার সাথে 2 মিনিট কথা বলতে চায়। তার দুলাভাই রাগান্বিত কণ্ঠে বলে ওঠে ত্যাগী একজন রাক্ষস, বাড়ি থেকে পালিয়েছিল কারণ স্কুলে হাতুড়ি দিয়ে পিটিয়ে 3 জন ছেলের মাথা গুড়িয়ে দিয়েছিল। হাতিরামের যা জিজ্ঞেস করার পিটি টিচার রাজবীর গুজ্জারকে জিজ্ঞেস করতে বলে, কারণ সেই ত্যাগীকে বাড়ি থেকে পালাতে সাহায্য করেছিল। তখন ত্যাগীর বোন এসে তার দুলাভাইকে ঘরে যেতে বললে সে উল্টো ত্যাগীর বোনকেই ধাক্কা দিয়ে ফেলে মারতে এগিয়ে যায়। হাতিরাম তাকে থামিয়ে দিয়ে বলে পুলিশের সামনে এসব চলবে না। কথাটা শুনে ত্যাগীর দুলাভাই বলে ওঠে ত্যাগী যখন তার পা ভেঙেছিল তখন পুলিশ কোথায় ছিল? ত্যাগীর বোন হাত জোর করে বলে সে আজ পুরো 1 বছর পর নিজের বাড়িতে এসেছে। হাতিরামকে কোনো ঝামেলা না করে সেখান থেকে চলে যাওয়ার জন্য অনুরোধ করে। হাতিরাম তার কথা ফেলতে পারে না, তাই সেখান থেকে চলে আসে। যাওয়ার সময় দেখতে
পায় চিত্রকূটের দলিত সমাজ কারো জয়ধ্বনি করতে করতে র্যালি নিয়ে বের হয়েছে। সে সেখান থেকে ত্যাগীর স্কুলে চলে আসে রাজবীর গুজ্জার নামক সেই পিটি টিচারের সাথে দেখা করার জন্য। আমরা জানতে পারি ত্যাগী অনেক ভালো বাস্কেটবল প্লেয়ার ছিল, আরো কিছুদিন থাকলে হয়তো ন্যাশনাল টিমের হয়ে খেলতে পারত। রাজবীরকে ত্যাগী সম্পর্কে কিছু জিজ্ঞেস করলেই সে আশ দিয়ে পাশ দিয়ে কথা ঘুরাচ্ছিল, কিন্তু হাতিরাম ঠিকই কথার জালে তাকে ফাঁসিয়ে জিজ্ঞেস করে সেই 3 জন ছেলেকে মারার কারণ কি। আমরা জানতে পারি ত্যাগীর বাবা এবং তার চাচার মধ্যে জমি জমা নিয়ে সমস্যা চলছিল। তখন ত্যাগীর বাবাকে ভয় দেখাতে তার চাচা টাকা দিয়ে লোক ঠিক করে ত্যাগীর বোনদের ধর্ষণ করানোর জন্য, যাতে ত্যাগীর বাবা ভয় পেয়ে যায়। আমরা দেখতে পাই ত্যাগীর হাতে খুন হওয়া 3 জন ছেলে আসলে তার চাচার 3 ছেলে। ত্যাগীর চাচার কথা মতো তার লোকেরা ত্যাগীর বোনদের ধর্ষণ করে, আর ত্যাগীর বাবাও ভয় পেয়ে জমি ছেড়ে দেয়। কিন্তু 3 বোনের একমাত্র আদরের ভাইয়ের কথা কারোর মাথাতেই ছিল না। ত্যাগী নিজের বোনদের ধর্ষণের বদলা হিসেবে চাচার 3 ছেলেকে নৃশংসতম মৃত্যু দান করে। তারপর থেকেই ত্যাগী গায়েব। হাতিরাম পিটি টিচারকে বলে এত কিছু জানার পরও সে কেন সাক্ষী দিল না। স্যার বলে ইনসাফ করলাম সাহেব, ত্যাগীর বোনদের সাথে যা কিছু হয়েছে তারও কোনো সাক্ষী নেই। ত্যাগীর বাবা 1 সপ্তাহের মধ্যেই তার বোনদের বিয়ে দিয়ে দিয়েছিল, কিন্তু শ্বশুরবাড়ি থেকে ঠিকই জেনে যায়। তারপর শুরু হয় অত্যাচার। একটি কুকুর দেখে হাতিরামকে বলে ত্যাগী কুকুর অনেক ভালোবাসতো, মাথা ঠান্ডা রাখার জন্য কুকুরদের দিয়ে নিজের মাথা চাটাতো। পিটি টিচার উঠে যাওয়ার সময় কিছু স্টুডেন্ট তাকে মাস্টারজি বলে সম্বোধন করতেই হাতিরামের মনে পড়ে যায় মাস্টারজি সম্পর্কে এখনো কিছু জানা সম্ভব হয়নি। সে স্কুল থেকে বের হতেই খেয়াল করে কেউ তাকে ফলো করছে। লোকটিকে ধরতেই জানতে পারে লোকটি সাংবাদিক অমিতোষ। অমিতোষ জানায় সে থানা থেকে বের হয়ে জানতে পেরেছিল হাতিরাম দিল্লি থেকে ত্যাগীর খোঁজ খবর নিতে এসেছে, তাই সে হাতিরামের পিছু করছিল। সে জিজ্ঞেস করে ত্যাগী দিল্লিতে কিছু করেছে কিনা, কারণ আজ সকালে দিল্লি থেকে একটি মেয়ে তাকে ত্যাগী সম্পর্কে জানতে ফোন করেছিল। হাতিরাম উত্তর না দিয়ে উল্টো জিজ্ঞেস করে ত্যাগী কার হয়ে কাজ করে। অমিতোষ জানায় দোনালিয়া গুজ্জারের হয়ে। হাতিরাম বলে কোন দোনালিয়া গুজ্জার? ওই ডাকাত। অমিতোষ বলে কারোর জন্য ডাকাত, কারোর জন্য দেবতা। দোনালিয়া অনেক পাওয়ারফুল, ত্যাগী তার অন্যতম বিশ্বস্ত আর শক্তিশালী অস্ত্র। দোনালিয়াকে অনেক বছর যাবৎ কয়েকজন বাদে কেউই দেখেনি, কিন্তু তারপরও তার ইশারাতেই এই পুরো প্রদেশ চলে, আর তাকে সাহায্য করে তার ভাই। দোনালিয়ার ভাইয়ের নাম শোনার আগেই অমিতোষ কিছু না বলেই উঠে যায়। হাতিরাম জিজ্ঞেস করতে থাকে তার ভাইয়ের নাম কি। অমিতোষ তাকে একটি ধাঁধার মতো করে শ্লোক পাঠ করে শোনায়, তারপর ইশারায় 2 জন লোককে দেখিয়ে সেখান থেকে চলে যায়। হাতিরাম উঠে ওই 2 জন লোকের পিছু করতে শুরু করে। এক পর্যায়ে লোকগুলো দৌড়াতে শুরু করলে হাতিরামও তাদের পেছনে দৌড়াতে থাকে। তারা একটি উঁচু মন্দিরে উঠে পালিয়ে যায়। হাতিরাম তাদের খুঁজে না পেলেও সেখানে অমিতোষের বলা শ্লোকটি খুঁজে পায়, যার নিচে দোনালিয়ার ভাই গোয়ালা গুজ্জারের নাম লেখা ছিল। অন্যদিকে সঞ্জীব সারার সাথে তার অফিসে উপস্থিত হয়। জয় তখন সঞ্জীবের অনুপস্থিতিতে কি কি করতে হবে সেটা নিয়ে ডিসকাস করছিল। সঞ্জীব এসে বলে সে আজকে রাত 9টার প্রাইম টাইমে ত্যাগের কাহিনী নিয়ে উপস্থিত হতে চায়। জয় ও অ্যাঙ্কার গায়ত্রী কোনোভাবেই অর্ধেক তথ্য নিয়ে সংবাদ প্রচার করতে রাজি ছিল না, কিন্তু সঞ্জীবের জেদের কাছে হার মানতে বাধ্য হয়। রাত 9টা বাজতে তখন মাত্র 10 মিনিট বাকি। অফিসের সবাই তাড়াহুড়ো করছিল। ঠিক 9টা বাজতেই সঞ্জীব টিভিতে লাইভ হয়ে যায়। অন্যদিকে হাতিরাম গোয়ালা গুজ্জারের রেস্টুরেন্টে এসে কথায় কথায় ওয়েটারকে জিজ্ঞেস করে গোয়ালা গুজ্জারের অফিস কোথায়। ওয়েটার বলে সে জানে না। তারপর রিসেপশনে গিয়ে বলে দেয় হাতিরাম তার কাছে গোয়ালা গুজ্জারের ঠিকানা চেয়েছে। হাতিরাম উঠে বেরিয়ে যাওয়ার সময় ডিসিপি ভগত তাকে কল করে বলে এতবার বলার পরেও ত্যাগীর নাম কিভাবে লিক হলো। হাতিরাম ফিরে এসে টিভিতে দেখতে পাই সঞ্জীব ত্যাগী সম্পর্কে সংবাদ রিপ্রেজেন্ট করছে। এখানেই এপিসোড 3 শেষ হয়। এপিসোড 4 এর শুরুতে একটি ছোট ফ্ল্যাশব্যাক দেখানো হয়। দৃশ্যপট একটি স্টেশনের। একটি ছোট বাচ্চা কাঁদছে দেখে একজন মহিলা তার দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করছিল তার কি হয়েছে। এইদিকে অন্য একটি বাচ্চা ময়লা নেওয়ার বাহানায় মহিলাটির ব্যাগ চুরি করে পালিয়ে যায়। দেখা যায় বাচ্চা দুইটি একসাথেই প্ল্যান করে এভাবেই ব্যাগ চুরি করত। বাচ্চা দুইটির মধ্যে একজন মহিলার ব্যাগ থেকে পাওয়া প্রসাধনী দিয়ে মেয়েদের মতো করে সাজতে শুরু করে। কাহিনী বর্তমানে ফিরে আসে। হাতিরামকে
হোম মিনিস্টার কল করে হেডকোয়ার্টারে আসতে বলেছে। ডিসিপি ভগৎ প্রেস কনফারেন্সে জানায়, তারা ত্যাগীর নাম সঞ্জীব মেহরাকে জানিয়েছিল কারণ কেসটা তাকে নিয়েই ছিল। বারবার বারণ করার পরও সে কেন ত্যাগীর নাম লিক করলো সেটা পুলিশ বলতে পারবে না। নিজেদের মতো বক্তব্য দেওয়া শেষে ভগৎ বাইরে এসে হাতিরামকে দেখতে পেয়ে বেশ কড়া কথা শোনায়। দুইবার ইনফরমেশন লিক হয়েছে। কমিশনার হাতিরামের উপর বেশ রেগে আছেন। তারপর জিজ্ঞেস করে চিত্রকূট থেকে কি কি জানতে পেরেছে। হাতিরাম জানায়, ত্যাগী চিত্রকূটের বড় ব্যবসায়ী গোয়ালা গুজ্জারের হয়ে কাজ করে। গোয়ালা গুজ্জার রাজনৈতিকভাবেও বেশ শক্তিশালী। তাছাড়া সে সেখানকার ডাকাত দোনালিয়া গুজ্জারের ভাই। ডিসিপি বলে, কিন্তু গোয়ালা গুজ্জারের সাথে সঞ্জীব মেহরার কি শত্রুতা থাকতে পারে? হাতিরাম জানায়, দশরথ কুমার যাকে সঞ্জীব মেহরা এক্সপোজ করেছিল তার ঠিকানা চিত্রকূট থেকে বেশ কাছেই। হয়তো হামলাটি সেই করিয়েছে। ডিসিপি বলে, বেশ ভালো, ইনভেস্টিগেশন করতে থাকো। তাই বলে সঞ্জীবকে আবার সব বলে দিও না জানো। তাছাড়া ওকে একটা ওয়ার্নিং দিয়ে দাও। হাতিরাম চলে যাওয়ার সময় ডিসিপি আরো বলে, প্রথমবার হাই প্রোফাইল কেস পেয়েছো, তাই সাবধানে। তার কথায় কিছুটা হুমকির স্বর মিশেছিল। হাতিরাম সরাসরি থানায় চলে আসে। সে আসতেই টোকাস তাকে জানায় কালকের মধ্যে ফোনের ডেটা রিকভার হয়ে যাবে। হাতিরাম আরো জানতে পারে আনসারির ইউপিএসসি মেইনস ক্লিয়ার হয়ে গিয়েছে এবং সেই খুশিতে ভির্ক সবাইকে কেক খাওয়াচ্ছে। আমরা বুঝতে পারি ভির্ক আসলে সুবিধাবাদী, কারণ আনসারি আইএএস অফিসার হয়ে গেলে তার বস হয়ে আসবে। তাই ভির্ক আগে থেকেই তার তোষামোদে ব্যস্ত ছিল। হাতিরামকে দেখতে পেয়ে আনসারি ভির্কের থেকে বিদায় নিয়ে হাতিরামের কাছে চলে আসে। হাতিরাম আনসারির উপর নাখুশ ছিল, কারণ সে হাতিরামকে কিছুই জানায়নি। আনসারি বিষয়টি বুঝতে পেরে হাতিরামকে জানায় সে গতকাল সবার আগে তাকেই কল করেছিল, কিন্তু ফোন বন্ধ থাকায় ভেবেছিল আজ সরাসরি খবরটি দেবে। হাতিরাম তারপর তাকে ইগনোর করছিল। তাই আনসারি বলে সে তোপ সিং সম্পর্কে একটি নতুন তথ্য পেয়েছে। তোপ সিং এর গার্লফ্রেন্ড চান্দা এবং তোপ সিং দুইজনে মিলে তার মামা শৌকির বিজনেসে সমস্যা করছিল। হাতিরাম বলে, তাহলে ওকে ধরো, দেখো ওর অবস্থাও যেন তারেকের মতো না হয়। আনসারি হাতিরামের কথায় ভীষণ কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। হাতিরাম থানায় অপরিচিত একজনকে দেখতে পেয়ে জিজ্ঞেস করে সে কে। ছেলেটি জানায় সে সামনের চায়ের দোকানে নতুন কাজে ঢুকেছে। এদিকে সঞ্জীব সোশ্যাল মিডিয়ায় নিজের প্রশংসা দেখতে দেখতে অফিসে এসে বলে দিল্লি পুলিশের কেউ আসলে তার সাথে দেখা না করতে দিতে। সঞ্জীব পিছু ফিরে দেখতে পায় হাতিরাম অলরেডি বসে আছে। হাতিরাম সঞ্জীবকে কিছু বলতে গেলে কথা পাল্টা কথায় তাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। সঞ্জীব দম্ভ দেখিয়ে সেখান থেকে চলে আসে। কেবিনে ঢোকার আগে জয় তাকে বলে সিং সাহেব সঞ্জীবের সাথে দেখা করতে চায়, কারণ সে গতকালের নিউজ নিয়ে বেশ অখুশি। সঞ্জীব নিজের ক্যাবিনে ঢুকে অনেকগুলো ফুলের তোড়া দেখতে পেয়ে অহংকারী ভঙ্গিতে বলে, কিন্তু বাকি সবাই তো অনেক খুশি। আরো বলে এই মুহূর্তে সিং তাকে বের করে দেওয়ার মতো বোকামি করবে না নিশ্চয়ই, কারণ পাবলিক সিম্পেথি এখন তার সাথে। তাদের কথার মাঝেই সারা সেখানে উপস্থিত হলে জয় কেবিন থেকে বেরিয়ে যায়। সঞ্জীব এবং সারার অ্যাফেয়ার পুরো দমে চলছিল। সারা কথায় কথায় জানতে চায় সঞ্জীব আজ রাতের অ্যাওয়ার্ড ফাংশনে যাবে কিনা, সেখানে বিক্রম কাপুরও আসবে। এইদিকে হাতিরাম বাড়িতে না থাকায় তার ওয়াইফ রেনু পাশের বাসার ভাবিদের নিয়ে পার্টি থ্রো করেছে, যেখানে সে জিতুর সেই সোডা মেশিন গুলো তাদের দেখাচ্ছিল। তাদের পার্টির মাঝেই হাতিরাম বাড়ি ফিরে আসে। সে দেখতে পায় পুরো বাড়ি জিতুর আনা বক্স দিয়ে ভর্তি, কিন্তু রেনু তাকে বলেছিল জিতু নাকি চলে গিয়েছে। হাতিরাম কথাটি রেনুকে জিজ্ঞেস করতেই রেনু বলে কয়েকদিন পরে জিতু জিনিসগুলো নিয়ে যাবে। অন্যদিকে সিদ্ধার্থ সেই রাজু নামক ছেলেটির সাথে তার বাসায় আসে। সেখানে তারা ড্রাগস নিতে চাইলে রাজু সিদ্ধার্থকে বলে আলমারি থেকে ড্রাগস বের করতে। সঞ্জীব ড্রাগস বের করার সময় সেখানে রাজু সেই বন্দুকটি দেখতে পায়। সিন শিফট হয় থানায়। কনস্টেবল মঞ্জু একজন প্রস্টিটিউটকে ধরে মেরির সেলে ঢুকিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। প্রস্টিটিউটটি ম্যারিকে নানা রকম প্রশ্ন করতে থাকে, এটা ভেবে যে ম্যারিও হয়তো নেপালি যে কিনা প্রস্টিটিউশনের সাথে জড়িত। ম্যারি কোনো কথা বলছে না দেখে প্রস্টিটিউট মেয়েটি রেগে গিয়ে ম্যারিকে মারতে শুরু করে। সে ম্যারির তলপেটে আঘাত করতেই ম্যারি প্রচন্ড জোরে আর্তনাদ করে ওঠে, আর মেয়েটিও ভয় পেয়ে যায়। এদিকে হাতিরাম বাথরুমে বসে ঝিমুতে ঝিমুতে শুনতে পায় রেনু সেই সোডা মেশিন গুলো বিক্রি করার চেষ্টা করছে। বাথরুম থেকে বের হয়ে হাতিরাম জিজ্ঞেস করে জিনিসগুলো জিতুর হলে সে কেন বেচতে চাইছে। আসল ঘটনা হলো জিতু রেনুর কাছে জিনিসগুলো ঘটিয়ে টাকা নিয়ে চলে গিয়েছে। রেনু আবারও বলে হাতিরাম তার বাবার মতোই। তখন হাতিরাম রেগে গিয়ে তাকে সাবধান করে বারবার তার বাবার কথা না বলতে। হাতিরামের কাছে থানা থেকে কল আসে। সে থানায় আসতেই মঞ্জু তাকে বারবার সরি বলতে শুরু করে, বলে সে ভালোভাবে চেক করেছিল। আর আনসারি ম্যারিকে সেল থেকে বের করে ত্যাগীদের সেলে ঢুকিয়ে দেয়। এরপর হাতিরাম নিজে গিয়ে ম্যারিকে মারতে শুরু করে। জানা যায় ম্যারি লিংডো আসলে মেয়ে নয় বরং ছেলে। মার খেয়ে ম্যারি কাঁদছিল আর তোপ সিং সিরিয়াস মুহূর্তেও হেসে ফেলে।
হাতিরাম ম্যারিকে এত মারে যে সে অজ্ঞান হয়ে যায়। আনসারি রাতে থানাতেই ঘুমিয়ে পড়েছিল। সকালে পুজো করার শব্দে তার ঘুম ভাঙে। সে গিয়ে ম্যারিকে চেক করে হাতিরামকেও ঘুম থেকে উঠিয়ে জানায় ম্যারির জ্ঞান ফিরে এসেছে। হাতিরাম এবং আনসারি ম্যারিকে জিজ্ঞাসাবাদ শুরু করে। ম্যারি জানায় তাল রেজা নামক একজন বড় ব্যবসায়ীর লোক তাকে ফোন করে বলেছিল ৩-৪ দিন গাড়ির সাথে সাথে থাকতে হবে। এই কাজের জন্য তাকে ২ লাখ টাকা দেওয়ার কথা ছিল, কারণ গাড়িতে মেয়ে থাকলে পুলিশ সন্দেহ করে না। আমরা আরো জানতে পারি ম্যারি লিংডোর আসল নাম চিনি, তাই এখন থেকে আমরা তাকে চিনি নামেই ডাকবো। মনে আছে এপিসোডের শুরুতে 2টি বাচ্চার কাহিনী দেখানো হয়েছিল, সেটা ছিল চিনিরই কাহিনী। জিজ্ঞাসাবাদ শেষে বাইরে আসতেই ভির্কের সাথে দেখা হয়ে যায়। ভির্ক মঞ্জু সহ হাতিরামকে ডেকে পাঠালে সে বলে মঞ্জুকে মাফ করে দিতে। ভির্ক রেগে গিয়ে বলে কিছু হলে সবার আগে সেই ফাঁসবে। সে বিষয়টি ডিসিপি কে জানাতে চাইলে হাতিরাম তাকে সরিয়ে নিয়ে এসে অনুরোধ করে তারা একে অপরকে 20 বছর ধরে চেনে, তার জন্য হলেও হাতিরামকে 24 ঘন্টা সময় দেওয়ার জন্য। সব ঠিকঠাক করে সে লিড সহ চিনির পুরুষ হওয়ার বিষয়টিও ডিসিপি ভগতকে বুঝিয়ে বলবে। ভির্ক তাকে হ্যাঁ না কিছুই বলে না, শুধু জানায় তার রেপুটেশনে যেন কোনো আঁচ না পড়ে। হাতিরাম এবং আনসারি তাল রেজার সাথে দেখা করতে তার 5 স্টার হোটেলে চলে আসে। রিসেপশনিস্ট তাদের একটি রুমে অপেক্ষা করতে বলে চলে যায়। টিভি দেখতে দেখতে হাতিরামের ঘুম পেয়ে গিয়েছিল, কিন্তু সে স্বপ্নের মাঝেও চিনির সেই আর্তনাদ শুনতে পাচ্ছিল। তার ঘুম ভেঙে যায়, দেখতে পায় আনসারিও ঘুম। ততক্ষণে 1.5 ঘন্টা সময় চলে গিয়েছে। হাতিরাম রেগে ওয়েটিং রুম থেকে বের হতে হতে তাল রেজার ইনভেস্টরদের লিস্ট বের করে দেখতে সেখানে গুয়ালা গুজ্জারের নাম আছে কিনা অথবা চিত্রকূটের কারো নাম আছে কিনা। আনসারি বলে মালিক ছাড়া এই তথ্য পাওয়া বেশ কঠিন, তাছাড়া ইনভেস্টমেন্ট অন্য নামেও তো করতে পারে। হাতিরাম তাকে বলে আনসারি যা ইচ্ছা তাই করুক, কিন্তু এই তথ্য তার চাই। এছাড়া আনসারির বন্ধু দীপক যে সিম কোম্পানিতে চাকরি করে তাকে দিয়ে বিনা কোর্ট অর্ডারে তালরেজার ফোন রেকর্ড বের করাতে বলে। বের হওয়ার আগে রিসেপশনিস্টকে হুমকি দিয়ে যায় তারা কাল ওয়ারেন্ট নিয়ে আবারও আসবে। বাইরে এসে গাড়িতে ওঠার আগেই তালরেজা হাতিরামকে কল করে ভেতরে ডেকে পাঠায়। তারা তালরেজার কাছ থেকে জানতে পারে চিনির সাথে তার পরিচয় একটি ম্যাসাজ পার্লারে হয়েছিল। হাতিরাম তাকে জানায় চিনি কনস্পিরেসি অফ মার্ডার কেসে অ্যারেস্ট হয়েছে এবং বয়ান দিয়েছে তাকে তালরেজা পাঠিয়েছিল। আনসারির কল আসায় সে বাইরে চলে যায়। তালরেজা বলে তারা নিশ্চয়ই চিনিকে টর্চার করে তাকে দিয়ে মিথ্যা বলাচ্ছে। এর পরের বার যেন ওয়ারেন্ট সহ তার কাছে আসে, সেও দেখতে চায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট সাইন করতে কে রাজি হয়। তখনই আনসারি এসে হাতিরামকে কিছু একটা জানায়। তারা এসে দেখতে পায় নদী থেকে তারেকের মৃতদেহ পাওয়া গিয়েছে। আনসারি আফসোস করে বলে তার উচিত ছিল সেই দিনই তারেককে ধরে ফেলা। হাতিরাম খেয়াল করে তারিক পানিতে ডুবে নয় বরং কেউ তাকে গলা টিপে হত্যা করেছে। সে তাড়াতাড়ি টোকাসকে কল করে বলে ফোনের ডেটা কাল নয় বরং আজ সন্ধ্যার মধ্যেই তার লাগবে। সিন শিফট হয় সাংবাদিকদের অ্যাওয়ার্ড ফাংশনে। সঞ্জীব তার স্ত্রী ডলিকে নিয়ে সেখানে উপস্থিত হয়েছে। হোস্ট বিক্রম কাপুরকে স্টেজে ডেকে নেয়। আমরা জানতে পারি সঞ্জীব দশরথ কুমারের সাথে সাথে বিক্রমকেও এক্সপোজ করেছিল। ডলি জিজ্ঞেস করে সঞ্জীবের উপর হামলার পেছনে বিক্রম কাপুরের হাত থাকতে পারে কিনা। সঞ্জীব সেটা বিক্রমকে জিজ্ঞেস করার জন্য ডলিকে রেখেই উঠে পড়ে। যাওয়ার পথে সিং এর সাথে দেখা হয়ে গেলে সিং আবারও তাকে রিজাইন করতে বলে, নয়তো তারাই সঞ্জীবকে বের করে দিতে বাধ্য হবে। তখন সঞ্জীব তাকে ঠান্ডা মাথায় হুমকি দিয়ে বলে সিং মিনিস্টারের সাথে মিলে সোনিপাত এক্সপ্রেস হাইওয়ে ডিলের মাধ্যমে যে 3000 কোটি টাকা লুটেছে সঞ্জীব চাইলে সেটা এক্সপোজ করে দিতে পারে। সিং চুপ হয়ে যায়। এদিকে সঞ্জীব ডলিকে রেখে চলে যাওয়ায় ডলের প্যানিক অ্যাটাক হচ্ছিল। সে কোনো মতে সেখান থেকে উঠে ভেতরে চলে আসে। সেখানে সঞ্জীবের কলিগ সারা ম্যাথিউসের সাথে ডলির পরিচয় করিয়ে দেয়, কিন্তু ডলির মাথা তখন কাজ করছিল না। সেই কলিগ চলে গেলেও সারা ডলিকে কাঁদতে দেখে তাকে জিজ্ঞেস করে সব ঠিক আছে কিনা। অন্যদিকে সঞ্জীব বিক্রম কাপুরের সাথে কথা বলার জন্য ওয়াশরুমে চলে এসেছে। বিক্রম তাকে করা সেই নিউজ নিয়ে সঞ্জীবকে খোঁচা দিলে সঞ্জীব জানায় সে তার কাজ করছিল আর বিক্রম তার, এখানে পার্সোনাল কোনো ব্যাপার নেই। তাছাড়া সঞ্জীব শুনেছে বিক্রম নাকি নিউজ মিডিয়াতে ইনভেস্ট করতে চাইছে। বিক্রম বলে হ্যাঁ, সে সিংকেও অফার দিয়েছিল, কিন্তু সিং রাজি হয়নি। তখন সঞ্জীব বলে বিক্রম চাইলে সঞ্জীব নিউজ মিডিয়ার দুনিয়ায় তাকে সাহায্য করতে পারে। বিক্রম রাজি হয়ে যায়। সঞ্জীবকে নিজের কার্ড দিয়ে একদিন দেখা করে কথা বলার অফার দিয়ে সেখান থেকে চলে যায়। বিক্রম যেতেই সঞ্জীব সারা এবং ডলিকে দেখতে পায়। ডলি এগিয়ে এসে জিজ্ঞেস করে সব ঠিক আছে কিনা। সঞ্জীব লাভিং হাজবেন্ডের মতোই ডলিকে সামলাচ্ছিল, যেন সারা কোথাও এক্সিস্টই করে না। যাওয়ার আগে ডলি সারাকে বারবার বলে দেয় তাদের বাড়িতে আসার জন্য। সারার মধ্যে তখন
অপরাধবোধ, হিংসা সহ মিক্সড ইমোশন কাজ করছিল। এদিকে হাতিরাম তোপ সিং এর ফোন থেকে পাওয়া ডেটা দেখতে এসেছে। ফোনে সঞ্জীবের একটি ভিডিও ছিল যেখানে সঞ্জীব দাঁড়িয়েছিল আর ডলি সাবিত্রীকে কোলে নিয়ে আসছিল। সিম কার্ড নতুন, তাই আর কোনো তথ্য পাওয়া যায়নি। হাতিরাম আগেভাগেই বলে দেয় সিম কার্ড চিত্রকূটেই ফেক অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছিল হয়তো। তোপ সিং একটি ফোন নাম্বারে কল করেও কেটে দিয়েছিল যেটা তার মামার ঠিকানায় রেজিস্টার্ড। এছাড়া সেখানে একটি মেমোরি কার্ডও ছিল যেখানে তোপ সিং এর সাথে একটি মেয়েকেও দেখা যায়, যদিও মেয়েটির মুখ ছিল ঢাকা। আনসারি জানায় এটা হয়তো তোপ সিং এর গার্লফ্রেন্ড চান্দা, যে আগে তোপ সিং এর মামার রক্ষিতা ছিল। হাতিরাম এবং আনসারি আবারও তোপ সিং এর মামার কাছে চলে আসে। তার মামা জানায় সে যা জানতো সবই বলে দিয়েছে। তখন আনসারি জিজ্ঞেস করে চান্দার কথা কেন বলেনি। তাছাড়া তোপ সিং কাজের মাঝখানে একটি মাত্র নাম্বারে কল করেছিল, সেটা ছিল তার মামারই। তখন তার মামা নাম্বারটি শুনে বলে সে এই নাম্বারটা চান্দাকে কিনে দিয়েছিল আর রিচার্জও সেই করে দিত, কিন্তু চান্দা তার সাথে কথা না বলে তোপ সিং এর সাথে কথা বলতো। শেষবার সে শুনেছিল তারা দুজন একসাথে আছে আর একটা বিজনেস শুরু করবে। এরই মাঝে তোপ সিং এর মামি এসে তার ছেলেটিকে নিয়ে যাওয়ার সময় ছেলেটি কিছু একটা বলছিল। ছেলেটা বয়সে বড় হলেও অটিস্টিক ছিল। হাতিরাম বাইরে এসে বলে সবকিছু চিত্রকূটের সাথে সম্পর্কিত, তাল রেজারও চিত্রকূটের সাথে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। তখনই ভিড় কল করে হাতিরামকে থানায় আসতে বলে। মিডিয়ায় খবর লিক হয়ে গিয়েছিল যে ম্যারি লিংডো অর্থাৎ চিনি একজন মেয়ে না বরং একজন ছেলে। হাতিরাম ভেতরে এসে দেখতে পায় মঞ্জু কেঁদেই যাচ্ছে। সে জানতে পারে কেসটি তার থেকে নিয়ে সিবিআই কে হ্যান্ড ওভার করা হয়েছে। সে ডিসিপি কে বোঝানোর চেষ্টা করে কেউ ইচ্ছা করে এইসব কিছু করছে, কিন্তু তাতে কেসের কোনো ক্ষতি হয়নি। তখন ডিসিপি জানায় কমিশনার হাতিরাম চৌধুরীকে সাসপেন্ড করে দিয়েছে। হাতিরাম ভিরকে চেপে ধরতেই সে স্বীকার করে এটা ভিরকেরই কাজ। অবশেষে হাতিরাম নিজের বন্দুক, বেল্ট ইত্যাদি থানায় জমা দিয়ে দেয়। না চাইতেও হাতিরাম কাঁদছিল। থানার কেউই এমনটা আশা করেনি। আনসারি তাকে কিছু বলতে গিয়েও বলতে পারে না। হাতিরাম বাইরে আসতেই মিডিয়া তাকে ঘিরে ধরে। সবার একটি প্রশ্ন, সে কিভাবে বুঝতে পারলো না যে চিনি একজন ছেলে। এখানেই এপিসোড 4 সমাপ্ত হয়। আমি আশা করছি আপনারা কমেন্টে জানাবেন পাতাল লোক আমি কন্টিনিউ করব কিনা, অর্থাৎ আপনারা এটা দেখতে আগ্রহী কিনা। আপনাদের উপরে বাকিটা নির্ভর করছে। পরবর্তী আপডেট পেতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।